মন্টুর চলে যাবার পরপরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। কতদিন আর হলো মন্টু গিয়েছে, তবু মনে হয় অনেক অনেক দিন ধরেই এ ঘরে একটি মাস্টার লক্স ঝুলে আছে। একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে যায়নি। কে জানে সে ঘরের কোথাও হয়তো এ মেয়েটির লেখা দু একটি চিঠি মলিন হয়ে পড়ে আছে। আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম। পশ্চিম দিকের জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে। পাশাপাশি দুটি চৌকি, কাকার জিনিসপত্র কিছুই নেই, সমস্তই পুলিশ সিজ করে নিয়ে গেছে। মন্টুর বিছানা, কভার ছাড়া বালিশ, দড়িতে ঝুলানো শার্ট প্যান্ট সব তেমনি আছে। বাঁশের তৈরি ছাপড়ায় সুন্দর করে খবরের কাগজ সাটা। ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে, দিন যায় দিন যায়। কি মনে করে লিখেছিল কে জানে। 17 তারিখ মন্টুর ফাঁসির হুকুম হলো। ঠান্ডা মাথায় খুন, অনেক আই উইটনেস। কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে। জজ সাহেব অবলীলে হুকুম করলেন। সেপ্টেম্বরের 9 তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হলো। আমি জানলাম 18 তারিখ ভোর রাতে তার ফাঁসি হবে। তার লাশ নিতে হলে সেই সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা, মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম। রোগা হয়ে গিয়েছে মন্টু। আমাদের দেখে অপ্রকৃতিস্থর মতো হাসল, বলল, দাদা, মার্সি পিটিশনটার কোনো জবাব এসেছে? ওকে বুঝি সে কথা জানানো হয়নি। ভালোই হয়েছে। আমি বললাম, না রে, এখনো আসেনি। মা, রুনু আর বাবা কাঁদছিলেন। মন্টু বলল, কাঁদেন কেন আপনারা? আমি জানি আমার ফাঁসি হবে না। কাল রাতে মাকে স্বপ্নে দেখেছি। মা বলছেন, খোকা ভয় পাস কেন, তোর ফাঁসি হবে না। আমি বললাম, মন্টু, তোর কাছে একটি মেয়ে এসেছিল, রোগা, লম্বা মতো। মন্টু বলল, ও ইয়াসমিন, আমার সঙ্গে পড়ে। সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। মন্টু নীরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে হেসে বলল, রুনু মিয়া, মরতে ইচ্ছে হয় না। বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, তোকে কি খেতে দেয় রে? ভালোই দেয় বাবা, আগে আজে বাজে জিনিস দিত। কদিন ধরে রোজ জানতে চায় আজ কি দিয়ে খেতে চান। এ জেলের জেলার খুব ভালো মানুষ বাবা, আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন, যা হাসির। মা বললেন, মন্টু, বাসার কোনো জিনিস খেতে ইচ্ছে হয় তোর? না মা, এখানে এরা বেশ রাধে। সিপাহি এসে বলল, অনেকক্ষণ হয়েছে তো, আরও কথা বলবেন? বাবা বললেন, না। বাবা মন্টুর হাতে চুমু খেলেন কয়েকবার। মন্টু কাশল বার কয়েক। সে মনে হলো একটু লজ্জা পাচ্ছে। বের হয়ে আসছি, হঠাৎ মন্টু ডাকলো, দাদা, তুমি একটু থাকো। আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম। মন্টু কিছুই বলল না। আমি বললাম, কিছু বলবি? না। ইয়াসমিনের কথা কিছু বলবি? না না। তবে? মন্টু অল্প হাসল, বলল, তোমাদের আমি বড় ভালোবাসি দাদা। গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ছাকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে, তাদের সারা শব্দ পাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠে ম্লান জ্যোৎস্নার আলো। কিছুক্ষণের ভেতরেই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি উঠানামা করছে, দেখতে পাচ্ছি। তাদের ভালো করে দেখা যাচ্ছে না, দূর থেকে ছায়া মূর্তি মনে হচ্ছে। জেলখানার মাথায় গেটের ঠিক উপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে। বাবা বললেন, খোকা, কটা বাজে? বুক পকেটে। বাবা বলতে বলতে হাত রাখলেন। তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে। সেটি দেখালেই তারা মন্টুকে আমাদের হাতে তুলে দেবেন।
মন্টুকে আমরা ঘরে ফিরিয়ে নিব। ঘরে, যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন। বাইরে ম্লান জ্যোৎস্না হয়েছে। কিছুক্ষণের ভেতর চাঁদ ডুবে যাবে। আমি আর বাবা ঘেঁষাঘেঁষি করে বসে আছি সিমেন্টের ঠান্ডা বেঞ্চিতে। মাথার উপর ঝাঁকড়া অন্ধকার গাছ। বাবা নড়ে চড়ে বসলেন। তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে। আমরা সবাই মাঝে মাঝে এমনই ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম। হাসনাহেনা গাছে কি ফুলই না ফুটতো। আমাদের বাসার সামনের মাঠে একটা কাঁঠাল গাছ আছে। সেখানে অসংখ্য জোনাকি জ্বলতো আর নিভতো। জোনাকি ঝিকিমিকি জালো আলো গান বাজিয়েছিলেন নাহার ভাবি। আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা। মন্টু বলেছিল, দাদা, কুকুরের নাক এত ঠান্ডা কেন? মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন। বলতেন, খোকা, আমি তারা দেখে সময় বলতে পারি। রাবে একদিন রাগ হয়ে বলেছিল, মা, আমি সবার বড়, কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না। আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি। আমার শীত করছে। বাবা ভারী গলায় ডাকলেন, খোকা, খোকা। কি বাবা? কটা বাজে রে? আমি বাবার হাত ধরলাম। কি শীতল হাত! বাবা থরথর করে কাঁপছেন। আমাদের মাথার উপরের ঝাঁকড়া গাছ থেকে আচমকা অসংখ্য কাক কা কা করে ডেকে জেলখানার উপর দিয়ে উড়ে গেল। ভোর হয়ে আসছে। দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের উপর চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই।